পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শোনো ভার্গবী, পুলিশ কিন্তু তোমার সাক্ষ্যের উপরে নির্ভর করে আছে। পুলিশকে কিন্তু সবটা বলতে হবে, মানে তুমি কিভাবে এখানে এলে পুরো বৃত্তান্তটা জানাতে হবে পুলিশকে। ভার্গবী দিদি, তুমি সত্যের পথটা বেছে নাও। দেখবে মা তোমার সঙ্গে থাকবেন, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, আমি কথা দিচ্ছি। ডাক্তারবাবু, আমরা ভার্গবী দিদিকে একটু ধাতস্থ হবার সময় দিই, তারপর ভার্গবী দিদি শান্ত মনে আমাদেরকে সব সত্যি কথা বলবে। আমি একটু বাইরে যাচ্ছি, খোলা হবায় আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি তোমাদের সব কথা শুনতে রাজি আছি, কিন্তু আমি ঘোষাল বাড়িতে কিছুতেই ফিরে যাব না। কিন্তু তুমি সেখানে না গেলে যাবে কোথায়? দেখো ভার্গবী, গৌরী যেটা বলছে সেটা প্লিজ শোনো। আর আমি তোমাকে আশ্বস্ত করছি যে ওই বাড়িতে গেলে তোমার কোনো ক্ষতি হবে না। অন্য কোথাও না গিয়ে ভার্গবী আমাদের সাথে চলো, তুমি ওখানে সুরক্ষিত থাকবে, আমি কথা দিচ্ছি। আমাদের সঙ্গে চলো, আমরা তো আছি তোমার জন্য। আমি বাইরে আছি। আরে শান, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। ও তো ঘোষাল বাড়িতে যেতেই চাইছে না, কাকে ভয় পাচ্ছে এত? আর ও এখানে এলোই বা কি করে? ও তো দিদির শিষ্যা ছিল। হ্যাঁ ছোটকা, আর পিসিমণি ওকে এখানে পাঠিয়েছে। দিদি? দিদি ওকে এখানে পাঠিয়েছে? কি বলছিস? এই কথাটা আমি নিজের কানে শুনেছিলাম ছোটকা, আমিও তোমাদের মতো খুবই অবাক হয়েছিলাম, কিন্তু তারপর বুঝেছি যে এই আশ্রমে নিয়ে আসা মানে শাস্তি দেওয়া। এখানে এদেরকে বন্দি রেখে অন্যায় কাজ করানো হয়, এ তো নরক যন্ত্রণার সমান। ভার্গবী কি এমন করেছিল যার জন্য শৈলমা ওকে এরকম শাস্তি দিল? আর এরকম শাস্তি দেবেনই বা কেন? এই ধৈর্যটি বাবা শৈলমার কানেকশনটা ঠিক কি বলতো? একটা কানেকশন তো আছে, আমি খবর পেয়েছি। দিদি এখানে প্রায় আসতো, আর দুজনে দরজা বন্ধ করে অনেকক্ষণ মিটিং করতো। দেখো ছোটকা, আমাদের ব্যবসার গুডউইল নিয়ে কারোর পক্ষে নকল রত্নের ব্যবসা করা সম্ভব নয়। নিশ্চয়ই আমাদের বাড়ির কেউ এর সাথে যুক্ত আছে। তার মানে কি দিদি? না ছোটকা, এখন এই নিয়ে কিছু বলো না। আমার জীবনটা পুরো পাল্টে গেছে। আগে আমি সংসার সম্পর্কে উদাসীন, সম্পূর্ণ আপন ভোলা টাইপের একটা মানুষ ছিলাম। সারা দিন শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর তারপর আমার জীবনে তুমি এলে গৌরী। আর তারপর থেকে জানো, আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেছে। এখন আমার মন প্রাণ সব তোমার কাছে বাঁধা পড়ে আছে গৌরী। এই ছোটখাটো সাংসারিক দায়িত্ব নেওয়া, তোমার দেখাশোনা করা, এগুলো সব আমার কর্তব্য বলে মনে হয়। কিছুদিন আগেও যদি কেউ আমাকে বলতো যে কোনো ভণ্ড বাবাকে ধরবার জন্য ছদ্মবেশ ধরতে হবে, আমি কোনোদিনও রাজি হতাম না। তবে যাই বলো, বুড়ি সেজে তোমাকে কিন্তু বেশ মানিয়েছে। ডাক্তারবাবু, তোমাকেও কিন্তু বুড়ো সেজে বেশ লাগছে। আমি কিন্তু চাই এভাবেই আমরা একসঙ্গে এই বয়সটাতে পৌঁছতে। দাদু বলে জানো তো, যে এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রকৃতি আর পুরুষ যুগে যুগে এক হয়ে যায়, অনন্তকাল জুড়ে এক হয়েই থাকে। কোনোদিন তাদের মধ্যে কেউ বিচ্ছেদ ঘটাতে পারে না।
বাড়ির রত্ন বাড়িতেই ফিরে আসবে, আর যে অন্যায় করেছে সে ঠিক ধরা পড়বে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে পিসিমণি। কালকে আমাদের একজনের সাথে দেখা হয়েছে, আর আশা করছি তুমিও তাকে দেখলে খুব খুশি হবে। কে, কার সঙ্গে? আর একটু ধৈর্য রাখ না, একটু পরেই দেখতে পাবি, তাই না শান? ভার্গবী, ভেতরে এসো। ভার্গবী, ও কি করে ফিরে এলো? ওকে সব বলে দিয়েছে ঈশানদের? কি ভার্গবী, ও কোত্থেকে এলো? কোথা থেকে এলো সেটা তো ইম্পর্টেন্ট নয় পিসিমণি, ও কেন এখানে এসেছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। ওই মেয়েটাকে এখানে কে নিয়ে এসেছে? কার এত স্পর্ধা? বলো, আমি জানতে চাই কার এত দুঃসাহস যে এই মেয়েটাকে এই বাড়িতে আবার নিয়ে এসেছে। তোমরা কি সবাই ভুলে গেছো ও কি করেছে, কত বড় অপরাধ করেছে ও? এই মেয়েটার জন্য আমাদের পরিবারের নাম ধুলোয় মিশতে চলেছিল। এই মেয়ের জন্য কত নিরীহ মানুষ মরতে বসেছিল। কি অসহ্য যন্ত্রণা! ও বাবা, শৈলমা জেনে শুনে আমার উপর মিথ্যে দোষ চাপিয়েছিল নিজে বাঁচার জন্য। আমাকে পাঠিয়ে দিয়েছিল দুর্জটি বাবার আশ্রমে, বিনা দোষের শাস্তি দিয়েছিল। তুমি কি বলছো তুমি জানো? ঈশান, তুই এই কথাগুলো বলছিস তার মানে তুই বুঝছিস? তার মানে তুই তোর বাড়ির লোকদের দিকে আঙুল তুলছিস ঈশান, কিন্তু যার দিকে আসলে আঙুল তোলার কথা তাকে তো তুই কিছুই বলছিস না। আসল যোগসূত্রটা কার তুই বুঝতেই পারছিস না ঈশান। পিসিমণি, তুমি নিশ্চয়ই বলবে যে গৌরীর সাথে যোগসূত্র রয়েছে, এর পেছনে গৌরী রয়েছে, কি তাই তো? আচ্ছা পিসিমণি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সমস্যাটা কি? ঈশান, পিসিমণি, বাড়িতে যাই হোক না কেন তুমি গৌরীর দিকেই তীর কেন ঘুরিয়ে দাও বলো তো? গৌরীর ওপর তোমার কিসের রাগ? কিভাবে কথা বলছিস তুই আমার সামনে? পিসিমণি, যেটা সত্যি আমি সেই কথাটাই বলছি। সত্যিটা কি সেটা বোঝার ক্ষমতা তোর এখনো হয়নি ঈশান, তাহলে তুই এই কথাগুলো বলতে পারতিস না। বাবা, তুমি আমাকে বলো তো, এই যে এত বছর আমাদের এই পারিবারিক ব্যবসা, কোনোদিন কেউ একটা কথা বলতে পেরেছে আমাদের বিরুদ্ধে? নকল রত্ন? আমি ভাবতে পারছি না। আর সত্যি যদি এরকম কিছু হতো তাহলে এতগুলো মানুষ এতগুলো বছর ধরে আমাদের এভাবে বিশ্বাস করতে পারতো? কবে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যেত। কিন্তু যেদিন থেকে এই মেয়েটা এই বাড়িতে পা রেখেছে সেই দিন থেকে সবকিছু গন্ডগোল হয়ে গেল। আমাদের ব্যবসা পড়তে শুরু করলো, আমাদের বদনাম হলো, আর তারপর একের পর এক অঘটন এই বাড়িতে। এখনো কি তোকে আমায় বুঝিয়ে দিতে হবে ঈশান আসলে আঙুলটা কার দিকে তোলা উচিত? ব্যাপারটা কিন্তু তাই নয় শৈলমা, আসলে গৌরী আসার পর থেকেই সব সত্যিগুলো জানা যাচ্ছে। আগে তো কিছুই জানা যেত না, সব ধামাচাপা পড়ে যেত। ছোট বৌমা,
ছোট কাকিমণিকে চুপ করিয়ে কি হবে ছোট দাদু? কথাটা কি খুব ভুল বলেছে? চুপ করো তুমি। তোমার উদ্দেশ্য কি আমি খুব ভালো করে বুঝেছি গৌরী। তুমি আর ভার্গবী তোমরা দুজনে আসলে হাত মিলিয়েছো। তোমরা দুজনেই চাও আমাদের পরিবারের বদনাম হোক, আমাদের সর্বনাশ হোক, তাই তোমরা দুজনে মিলে একসঙ্গে এসব প্ল্যান করেছো। আসলে তুমি ভার্গবীকে এখান থেকে ধূর্যটি বাবার আশ্রমে পালিয়ে যেতে সাহায্য করেছিলে, আর এখন নিজের প্রয়োজন বলে আবার ঠিক সুযোগ বুঝে ওকে ওখান থেকে বার করে নিয়ে এসেছো এই নাটকটা করবে বলে। আর এখন এই বাড়ির লোকের উপর তুমি দোষ চাপাচ্ছ। না শৈলমা, তুমি ভয় পেও না ভার্গবী দিদি, আমি তো আছি, ভয় পেও না। পিসিমণি, আর এই সমস্ত রাগারাগি করে না কোনো লাভ নেই। ডক্টর ঘোষাল, আপনার সঙ্গে আমার আগেই কথা হয়ে গিয়েছিল। ওই ধূর্যটি বাবার কাছ থেকে অনেক রত্ন উদ্ধার হয়েছে। এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সর্বনাশ! ধূর্যটি বাবা কি পুলিশের কাছে মুখ খুলেছে নাকি? সব বলে দিল নাকি? ধূর্যটি বাবা কি জানিয়েছে যে ওর সঙ্গে আর কে কে ছিল? না, এখনো সেরকম কিছু বলেনি, তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওর মুখ থেকে কথা বের করা। আর হ্যাঁ, আমরা এই রত্নগুলো নিয়ে এসেছি। আপনারা যে কমপ্লেন লিখিয়েছিলেন তার বেসিসে মনে হচ্ছে এগুলো আপনাদের। দেখি। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, এ তো আমাদেরই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, এই পাথরগুলোর মধ্যে কয়েকটা আসল আর কয়েকটা নকল। সে কি, আমাদের রত্ন নকল? কই দেখি। দেখো বাবা, দুটো পাথর দেখতে হুবহু এক, দেখে চেনার উপায় নেই কোনটা আসল কোনটা নকল, কিন্তু এইটা আসল, এটা সিনথেটিক। হ্যাঁ তাই তো। না না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আরে বাবা, আমাদের স্টকে নকল রত্ন আসবে কোত্থেকে? না না রসময়, আমার ভুল হতে পারে, আমার তো বয়স হয়েছে, কিন্তু শান্তনুর কখনো ভুল হবে না। ওর জহুরির চোখ, ও যখন বলছে এর মধ্যে নকল রত্ন আছে, তখন নিশ্চয়ই তাই আছে। নাও, অনেক লাফালাফি করেছো, এবার বাজাও। অদ্ভুত ব্যাপার গৌরী, তুমি এর পরেও নাগাল পাচ্ছ না? তোমার নাম গৌরী না হয়ে গুড়গুড়ি হওয়া উচিত ছিল। আমি মোটেই গুড়গুড়ি নই, ঘন্টাটা অনেক উঁচু, আর সবাই তো তোমার মতো লম্বা হয় না। আচ্ছা দাঁড়াও, নাও।
তুমি বেরোচ্ছ ডাক্তারবাবু? হ্যাঁ গৌরী, আমি আগে হসপিটালে যাব, সেখান থেকে একেবারে থানা হয়ে ফিরবো। আচ্ছা শোনো, আজকে কিন্তু পুলিশরা আসবে জিজ্ঞাসাবাদ করতে, সেটার জন্য রেডি থেকো। আর গৌরী, ওরা কিন্তু তোমাকেও প্রশ্ন করবে, তাই তুমি যা যা জানো সেগুলো বলার সময় কিন্তু এবার হয়ে গেছে, ঠিক আছে? আসছি আমি। এসো, সাবধানে যাও। দুগ্গা দুগ্গা। ঠিকই বলছি, আমি শুধুমাত্র গৌরীর কথায় বয়ান দিতে রাজি হয়েছিলাম। আমি জেলে থাকলে বেঁচে যাব, কিন্তু ও বাড়িতে গেলে আমি মরে যাব। তো তুমি কি বলছো ভার্গবী? ওই বাড়িতে তোমাকে কে মারবে? আপনারা বুঝতে পারছেন না, আমার খুব বিপদ। আমি এই যে পুলিশের কাছে বয়ান দিয়েছি, এরপর ওরা আমাকে... আপনাকে কি বলুন? আপনি আমাকে থানায় রাখুন, জেলে ভরুন, কিন্তু ও বাড়িতে আমি যাব না। আমি আপনার কাছে হাত জোড় করছি। কিন্তু এভাবে তো বিনা অপরাধে কাউকে থানায় বা জেলে পাঠানো যায় না, ব্যাপারটা বুঝুন। দেখো ভার্গবী, আমি তোমাকে বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো ক্ষতি হবে না। নিশ্চিন্ত হই কি করে? আমি যা থানায় বয়ান দিয়েছি, তারপর ও বাড়িতে ঢুকলে শৈলু আমাকে প্রাণে মেরে ফেলবে। আমি আর বাঁচবো না, কেউ আমাকে বাঁচাতে পারবে না। ভালোই হলো আপনারা সকলেই প্রায় এখানে আছেন। আপনাদের ব্যবসার মধ্যেই ঝুটা রত্নের কারবার চলে। আর সেখান থেকেই বাবার ব্যবসা চলত। কি কি বলছেন আপনি অফিসার? এই জন্যই আমাদের রত্নের মধ্যে নকল রত্ন ছিল। না না, এ তো মারাত্মক ব্যাপার, এতে তো আমাদের গুডউইল নষ্ট হবে, আমাদের ব্যবসার ক্ষতি হবে। শুধু তাই নয়, এটার জন্য প্রতারণার মামলা হতে পারে। কিন্তু আমাদের ব্যবসার মধ্যে যে ঝুটা রত্নের ব্যবসা চলে, এর কোনো প্রমাণ পেয়েছেন আপনারা? অবশ্যই, এবাড়ির মেজ ছেলে অতনু ঘোষাল এই ব্যবসার সাথে জড়িত। একবার তো ধরাও পড়েছিল। না না না, এই কথা সত্যি নয়, কখনোই সত্যি নয়। উনি কখনোই নকল রত্নের ব্যবসা করেন না, ওনাকে ফাঁসানো হয়েছিল, বিশ্বাস করুন। পুলিশ প্রমাণ ছাড়া কিছু করে না। মেজো খোকা, মেজো খোকা সত্যি এই নকল রত্নের কারবার করে? আমার এতদিনের ব্যবসা এই সব হচ্ছে, নকল রত্নের ব্যবসা চলছে। ভাই ভাই, তুই চুপ করে থাকিস না, তুই কিছু বল। আমি কি বলবো দাদা, আমি তো এর বিন্দু বিসর্গ জানি না। অতনু ঘোষাল এই মুহূর্তে শহরের বাইরে আছে, উনি ফিরলে যেন থানায় দেখা করে। বিশ্বাস করুন না অফিসার, আমার স্বামীকে মিথ্যা করে ফাঁসানো হচ্ছে। ও কিচ্ছু জানে না, ও জানলে আমাকে নিশ্চয়ই বলতো। আমাদের এত পুরুষের ব্যবসা, এই ব্যবসার জন্যই আমাদের এত সুনাম, আজ তার মধ্যে এমন পাক মিশেছে। আর সেই কাজ করেছে কিনা আমারই সন্তান। উনি নেহাতি চুনোপুটি,
ওনাকে সামনে রেখেই ব্যবসাটা করা হয়। তুমি আমার পাশে ছিলে, এই বাড়ির অনেকজন আমার পাশে ছিল বলেই আমি এইটুকু কাজ করে উঠতে পেরেছি। কিন্তু কিন্তু আমি সবসময় দেখতাম যে আমি যখনই কিছু ভালো করতে গেছি কোনো না কোনোভাবে কিছু না কিছু করে সেটা খারাপ হয়েছে। আমি যখনই একটা ঠিক কাজ করতে গেছি কিছু করে হোক সেটা ভুল হয়েছে। আমি বুঝতে পারতাম না যে এটা কেন হচ্ছে, কিন্তু অনেক পরে আমি বুঝতে পেরেছি যে এইগুলো সব আগে থেকেই কষা থাকতো যাতে আমি সফল না হতে পারি। তুমি কি বলতে চাও? বাড়ির কেউ তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছে? তোমার কথার মানে তো তাই দাঁড়ায়। তোমাকে অপছন্দ করা আর তোমার বিরুদ্ধে চক্রান্ত করা এ দুটো এক জিনিস নয় গৌরী। তোমরা সবাই কি করছো? চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌরী যা বাজে কথা বলছে সেগুলো শুনছো? তোমরা কি এখনো বুঝতে পারছো না এই মেয়েটা কি করার চেষ্টা করছে? আমাদের পরিবারের সকলের সঙ্গে সকলের ভাঙন ধরানোর চেষ্টা করছে এই মেয়েটা। আমাদেরই মাঝখানে দাঁড়িয়ে, আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে, আমাদেরই একে অপরের দিকে বিষ ছুঁড়ে ফেলতে বাধ্য করছে এই মেয়ে। দিদি আবার 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 তুই ওকে বাধা দিচ্ছিস। কখনো গৌরীকে কোনো কথা শেষ করতে দিস না কেন বলতো? আমি জানি ও যাই বলুক না কেন তুই তার বিরোধিতা করবি, কিন্তু ওর কথাটা শেষ হতে দে, তারপরে যা বলার বল প্লিজ। বলো বলো গৌরী, তুমি যা বলতে চাও বলো। যদি কেউ এ বাড়ির ইচ্ছে করে গৌরীকে বিপদে ফেলতে চায় সেটা আমাদেরও জানা উচিত। তুমি বলো গৌরী। আমি কখনো আমার দুঃস্বপ্নেও ভাবিনি যে আমি কারোর এতটা চক্ষুশূল হতে পারি যার জন্য প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে আমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। কিন্তু শুধুমাত্র আমার মায়ের আশীর্বাদে আমি প্রতিবারই সব বাধা অতিক্রম করে গেছি। কিন্তু তারপরে এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে ভিতর থেকে পুরো নাড়িয়ে দেয়। আর আমার বাড়ির কেউ এর সাথে যুক্ত রয়েছে। এসব কি বলছে রে গৌরী? বাড়ির কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করেছে? হ্যাঁ জেম্মা, তাই তো শুনছি। কিন্তু সে কে এরকম ব্যবহার করছে গৌরীর সঙ্গে? না গো বলা দিদি, একবার নয়, এরকম বহুবার একই জিনিস ঘটেছে। বারবার আমাকে ভুল প্রমাণিত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি সত্যিই নিজের আপনজন বলে মনে করি। আমি তো অভাগী, এখন অব্দি নিজেও জানি না যে কে আমার বাবা মা, কিন্তু কিন্তু শুধু এইটুকু জানি যে আমি অনাথ। আমার যে পালিতা মা, সে আমাকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে। আর যখন তোমাদেরকে পেয়ে, এই পরিবারকে পেয়ে আমি প্রত্যেকটা মানুষকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম, ঠিক তখনই এই পরিবার থেকে আমাকে দূরে চলে যেতে হলো। আমার জন্ম পরিচয় না জানাটা আমার দোষ, আমার অপরাধ হয়ে দাঁড়ালো। বলিস না মা, বলিস না, এসব কথা আর মনে করিয়ে দিস না। এই আমাদের লজ্জা। কতখানি যন্ত্রণা নিয়ে এতদিন কাটিয়েছিস সেটা আমরা সব বুঝতে পেরেছি, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি, কোনো কথা বলতে পারিনি, সবাই চুপ করেছিলাম। না গো বাবা, আমি কাউকে দোষারোপ করার জন্য কিচ্ছু বলিনি গো। আমি শুধু কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথাগুলো বলার শক্তি পেয়েছি আমি শুধু সেটাই বলছি। নাহলে আগের গৌরী হলে না এই কথাগুলো বলে উঠতে পারতাম না বাবা। কিন্তু আঘাত পেতে পেতে আমাকেও শক্ত হতে হয়েছে। ডাক্তারবাবু বলেছেন আমাকে
যে আমাকে কথা বলতে হবে, চুপ করে থাকলে হবে না। বলো গৌরী, সেটা শোনার জন্যই তো আমরা অপেক্ষা করে আছি। কে বা কারা তোমাকে এত কষ্ট দিয়েছে সেটা আজ সবার সামনে বলো। থামো। অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি এই নাটক। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের দুঃখের কাহিনী শোনাচ্ছে, আর আমরা পরিবার শুদ্ধ লোক পুজো বন্ধ করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাজে বকা শুনছি। একটা কথা কিন্তু তোমায় বলতেই হবে গৌরী, এই গল্পগুলো কিন্তু তুমি দারুণ ভেবেছো, সত্যি তুলনা হয় না তোমার। তোমাদের দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এখনো তোমরা কেউ বুঝতে পারছো না গৌরীর আসল উদ্দেশ্য কি, ও কি করার চেষ্টা করছে। দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা বলতে পারে, আমাকে অপমান কি করে করতে পারে ও? দিদি, আমাদেরও তোর ওপর সন্দেহ ছিল, আর আজকে সেই সন্দেহটা সত্যিতে পরিণত হয়েছে। সব তীর কিন্তু তোর দিকে ইঙ্গিত করছে। তুই যে গৌরীকে পছন্দ করতিস না বা করিস না সেটা আমরা সবাই জানি, আর কোনো জিনিস পছন্দ না হলে তুই কি করতে পারিস সেটা আর কেউ জানুক না জানুক আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আমি বারবার বারণ করেছিলাম, শেষ পর্যন্ত আমাকে এই দিনটা দেখতে হলো। মাগো, আমার সন্তান এরকম অন্যায় করেছে, লজ্জায় যে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমাকে একটা কথা বলো তো, কে কে এই গৌরী, যার শুধু কথা শুনে তোমরা তোমরা আমাকে অবিশ্বাস করছো? কে ও? আমি ভালো করে বলছি, সবাই শুনে নাও। ধৈর্যটি বাবার সঙ্গে আমার কোনোদিন কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না। ধৈর্যটি বাবার সঙ্গে আমার শুধুমাত্র ঘোমটাকালী মায়ের জন্যই যোগাযোগ। উনি এখান থেকে চলে যাওয়ার পর আমার সঙ্গে ধৈর্যটি বাবার কোনো যোগাযোগই হয়নি, কোনো কথাই হয়নি আমার। আর কি করে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে এত বড় অপবাদ দিচ্ছ গৌরী? কি প্রমাণ আছে তোমার কাছে? পিসিমণি, একটা কাজ করো তো, তোমার ফোনটা দেখাও। ধৈর্যটি বাবার সাথে তোমার কথা হয়েছে কি হয়নি সেটা তো তোমার কল লিস্ট দেখলেই বোঝা যাবে, আর সেখান থেকে তুমি প্রমাণও করতে পারবে যে গৌরী মিথ্যে কথা বলছে। হচ্ছে যে আমার ফোনটা দেখা হবে এটা প্রমাণ করার জন্য যে আমি কোনো অপরাধ করেছি কিনা। যদি আমি মিথ্যে কথা বলে থাকি, যদি সত্যিই আপনার ফোনে ধৈর্যটি বাবার সঙ্গে কথাবার্তার কোনো প্রমাণ না থাকে, তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, আর কোনোদিনও এই বাড়িতে আমি পা রাখবো না। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ আমি জাগতিক মোহ মায়ার অনেক ঊর্ধ্বে। কি মনে করছে এই মেয়েটা? ও কি আমার সমকক্ষ? আমার সমকক্ষ? শৈলমার সমকক্ষ নাকি ও? যে আমি ওকে এখান থেকে দূর করার জন্য ওর বিরুদ্ধে চক্রান্ত করব? ওকে আমি ধর্তব্যের মধ্যেই ফেলি না। আর রইল প্রশ্ন নকল রত্নের ব্যবসা নিয়ে। হঠাৎ আমি নকল রত্নের ব্যবসা করতে যাবই বা কেন? আমার কি লাভ তাতে? অর্থ? মা গো, অর্থ দিয়ে কি হবে? আমি আমার মায়ের কাছ থেকে যা পেয়েছি তা কোনো সম্পত্তি, কোনো রত্ন, কোনো কিছুর সঙ্গেই তার তুলনা করা যায় না। আর পুলিশ তো বলেই গেল এই সবটাই মেজদার কারসাজি। কখনো না। বারবার বারবার আমার স্বামীর বিরুদ্ধে একই
অভিযোগ আনবেন আপনি? এটা হতে পারে না। তুমি চুপ করে থাকো। তোমার মতামত এখানে কে জানতে চেয়েছে? না শৈলমা, এবার আমি আর চুপ করে থাকবো না। এবার আমাকে বলতেই হবে, কারণ প্রত্যেকবার আমার স্বামীর ওপরই এই বদনামটা এসে পড়ে। তাকেই বারবার দোষের ভাগী হতে হয়। কিন্তু এটা তো সত্যি নয়, তাই না? হ্যাঁ, ওকে তো একবার জেলও কাটতে হয়েছে শৈলমা। কিন্তু আপনি তো খুব ভালো করেই জানেন সেই ক্ষেত্রে শুধুমাত্র ওর একার দোষ ছিল না। বরং এই কাজটা গৌরী তোমার অনেক আগে করা উচিত ছিল। দেখো গৌরী, তুমি তো এক বর্ণ মিথ্যে কথা বলনি, যা বলেছো সব সত্যি বলেছো। তাহলে তোমার মধ্যে এই গ্লানি, এই অপরাধবোধ কেন জন্মাচ্ছে গৌরী? তোমার চোখে তো জল থাকার কথা নয়। ডাক্তারবাবু, অনেক সময় সত্যি এতটা কঠিন হয়, এত ভারী হয় যে তার ভার নেওয়া সম্ভব হয় না। সেই জন্য তো অনেকে বলে যে অপ্রিয় সত্য কথা বলতে হয় না সবসময়। আর গৌরী, সবাই এটাও বলে যে সত্য যতই কঠিন হোক না কেন সেটা বলে দেওয়া উচিত, তাতে আখেরে লাভই হয়। লাভ কি আদৌ হয় আমি জানি না, কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আজ আমি কষ্ট ছাড়া আর কিচ্ছু দিতে পারিনি ডাক্তারবাবু। দেখো গৌরী, যখন কেউ অসুস্থ হয় তখন তাকে আমরা ইনজেকশন দিই, স্যালাইন দিই, তেতো ওষুধ খাওয়াই। সেগুলোকে কি কষ্ট বলা চলে? রোগীকে সুস্থ করার জন্য এটুকু আমাদের করতেই হয়। ঠিক সেরকমই সত্য যতই কঠিন হোক না কেন তাকে সহজভাবে গ্রহণ করা উচিত। দেখো গৌরী, পিসিমণি যে কাজগুলো করেছে সেগুলো তো অন্যায়। আজ পিসিমণি আমাদের পরিবারের একজন সদস্য, শুধুমাত্র সেই জন্যই যা বলা হয়েছে সেগুলো আমাদের পরিবারের সদস্যদের মাঝখানে বলা হয়েছে। পিসিমণির জায়গায় অন্য কেউ থাকলে তাকে কিন্তু আজকে আইনের সামনে জবাবদিহি করতে হতো। অবশ্য পুলিশ তো তার মতন করে তদন্ত চালাচ্ছেই, আর সেই তদন্ত কোন দিকে যাচ্ছে সেটা তদন্ত শেষ না হলে কিছুই বোঝা যাচ্ছে না। গৌরী, আমি অনুমানও করতে পারছি না যে এই তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন দিকে যাচ্ছে। ডাক্তারবাবু, আমার খুব ভয় করছে গো। আমি সত্যিই জানি না যে শৈলমা কেন এই অন্যায় কাজগুলো করেছে, কিন্তু আমার খুব ভয় করছে যে আরো বড় কোনো ঝড় না আসে এই পরিবারে। তুমি চিন্তা করো না গৌরী, কিচ্ছু হবে না। আমার তোমার উপর ভরসা আছে গৌরী। আর সবার মধ্যে যদি অন্ধকার ঘনিয়েও আসে গৌরী, আমি জানি তুমি তোমার সারল্য দিয়ে, ভালোবাসা দিয়ে, তোমার অন্তরের আলো দিয়ে সবার মনের অন্ধকার ঠিক দূর করে দেবে। তুমি দেখবে তোমার সংসার আবার ঝলমল করে উঠবে। তাই যেন হয় গো। আমি মায়ের কাছে সব সময় প্রার্থনা করি যেন সংসারটা আবার আগের মতো সুখের হয়। আরে গৌরী, এসব কি হচ্ছে বলতো? কি থেকে কি হয়ে যাচ্ছে? দাদা ঘরে গুম হয়ে বসে আছেন, কারোর সঙ্গে কথা বলছে না। আর এদিকে মেজ বউ কিরকম সকলের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এরকম কেন হচ্ছে বলতো? এটা হওয়ার কথা নয়। ছোট ঠাম্মি, আমি তোমাকে কথা দিচ্ছি ছোট ঠাম্মি, এই বাড়িতে যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে তা ঠিক কেটে যাবে। আমি বলছি, আমি আবার সব আগের মতো করে দেব। আমি কাউকে মন খারাপ করে একে অপরের থেকে দূরে সরে যেতে দেব না। এই ঘোষাল বাড়ি এক ছিল, এক থাকবে। তাই যেন হয় মা, তুই তাই
তাই কর, তোর উপর আমার ভরসা আছে। আমি যাই, ওদিকে রান্নাঘরে কাজ পড়ে আছে। ছোট কাকিমণি, তুমি অফিসে যাবে তো? চলো, আমি তোমায় ড্রপ করে দিই। চিকু বাবু, চললাম তাহলে। বাই। আসছি গৌরী। সাবধানে যাও। আসছি। হ্যাঁ, এসো। ঘাতক। এবার কি করবে? আমি একটা কথা ভেবেছি চিকু বাবু, যাতে বাড়ির সবাই আবার এক হয়ে যায়। বেশ, কিন্তু তোমার প্ল্যানে আমাকে নেবে তো? আজ আমার স্কুলের ছুটি, তাই তোমার সঙ্গে আমিও থাকবো। আচ্ছা ঠিক আছে। মেজ কাকিমণি যেভাবে পলা দিদি আর মুক্তা দিদিকে নিয়ে গেছে, সেভাবে আবার নিজেই নিয়ে আসবে আমাদের কাছে। তুমি দেখো চিকু বাবু। কি গো বৌদি, কেউ তো এলো না। সেটাই তো দেখছি ভাই, আমি তো সবাইকে ডেকে পাঠালাম, কিন্তু মাধুরী বোধহয় আবার নাক ডেকে ঘুমাচ্ছে দুপুরবেলা, আর দিদি ভাইরা ভেতর থেকে দরজা বন্ধ করে রয়েছে, তাই বোধহয় শুনতে পাচ্ছে না। দাদু ভাই, কি তখন থেকে মাধুরী মাধুরী করছো? হ্যাঁ, বড়দের নাম ধরে ডাকতে নেই, এটা জানো না? জেঠিমণি বলবে। এটা কিন্তু তোমার অভ্যেস হয়ে যাচ্ছে, আর কোনোদিন যেন না শুনি, বুঝেছো? সরি, আর করবো না। ও কাকিমা, আমার মনে হয় না মাধুরী আসবে বলে। ও তো কারোর সাথে কথাই বলছে না। আরে বাবা, গৌরী তো চেষ্টা করছে, আর মাধুরী আসবে না বলে দিল আর সেটা আমরা মেনে নিলাম, এটা তো হয় না। এভাবে কি সংসার চলে? একটু ধৈর্য ধরো না। আমি তো চাই মেজো আসুক, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলুক, কিন্তু কাল থেকে যা হচ্ছে। ভাই, আর কিন্তু না। আমি তখন থেকে দেখছি সেই আম মাখার সময় থেকে তুমি আম খেয়ে যাচ্ছ। এত খেলে তো পেটটা খারাপ করবে। আর না না, এরকম বললে হবে না। তুমি মনে করে দেখো, আগের বার মা আমাকে একেবারেই খেতে দেয়নি, আর তখন তুমি বলেছিলে এরপর এবার আমাকে পুরোটা খেতে দেবে। খাবে তো, কিন্তু একসাথে এতটা নয়। এখন একটু খেয়েছো, আবার পরে খাবে, কেমন? চিকু বাবু, আমি ঠিক জানতাম তুমি এখানেই আসবে। আমি সেই জন্যই তোমার পেছন পেছন এলাম। আচ্ছা চিকু বাবু, তোমাকে এতবার আমি বারণ করলাম, তাও তুমি আমার কথা শুনবে না। তুমি এত অবাধ্য তো নও। আমি কি করব? আমার যে আম্মা কাটা খেতে দারুণ লেগেছে, আমি মোটেই বেশি খাইনি। আমার কিচ্ছু হবে না, আমি তোমাকে প্রমিস করছি। আমাকে আরেকটু খেতে দাও না গো বৌদি। দেখলে তো, তখন আমি সবাই শুরু করছিলাম খেতে, তখনই দিদি ভাইরা চলে এলো। আচ্ছা, তুমি আম্মাকা খাবে তো? আমি আবার কাল তোমাকে খাওয়াবো। আজ তো অনেকটা খেয়ে ফেলেছো না, এবার তো সত্যি পেটটা খারাপ করবে। একটু দেবে না? একটু দাও না গো বৌদি, আমার খুব 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 ইচ্ছা করছে খেতে। দেখো, আমার জিভ থেকে জল পড়ছে। চিকু বাবু, তুমি না সত্যি। ঠিক আছে, এই আমি একটা দিলাম, এর থেকে বেশি কিন্তু চাইবে না তুমি, ঠিক আছে? এই নাও। হ্যাঁ, কাঁদছে কেন? দাদু ভাই, কি হয়েছে তোমার? দেখো না কেমন একটা করছে। এই পলা, তুই এক কাজ কর না, দাদাভাইকে ফোনটা কর না। কেঁদো না দাদু ভাই। পলা দিদি, তুমি অন্য ডাক্তারকে ফোন করো। ডাক্তারবাবু খুব ব্যস্ত থাকবে, তুমি অন্য ডাক্তারকে ফোন করো। কি হয়েছে? কি হয়েছে কি চিকু বাবুর? হ্যাঁ, সবাই এত গোলমাল করছে কেন? এই ডাক্তারকে ফোনে পেলে? আরে পাওয়া যাচ্ছে না মানে কি? আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি ওনাকে। আসছি বাবা। আমাকে একটু বলো না মনে করে, কি খেয়েছিলে তুমি? কি খেয়ে ওর এরকম হয়েছে
তুমি বুঝতে পারছো না তাই না গৌরী? গৌরীর কথা শুনে তোমরা যে যাই মনে করো, ওর কথা শুনে তোমরা হয়তো এটাও বিশ্বাস করতে পারো যে আমি এই পরিবারের শত্রু। কিন্তু আমি তো জানি আমি চিরকাল এই পরিবারের মঙ্গল কামনা করে এসেছি, আর আমার জীবনের শেষ দিন অবধি আমি তাই করে যাব। আর শৈলমার চোখে কিছু এড়ায় না। চিকুর আজ এই অবস্থার জন্য দায়ী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।